গুড মর্নিং স্টুডেন্ট। আজকে তোমাদের যে প্র্যাকটিক্যালটা করাবো সেটা হচ্ছে প্রিপারেশন অফ স্ট্যান্ডার্ড অক্সালিক অ্যাসিড সলিউশন। আমাদের এই প্র্যাকটিক্যাল করতে গেলে কয়েকটা ইনফরমেশান জানা দরকার। এর মধ্যে কিছু ইনফরমেশান তোমরা ক্লাস 9-10-এ জেনে এসছো, বাকি জিনিসপত্রগুলো আমি এখানে বলে তারপরে তোমাদের শুরু করব। প্রথমে বলি অক্সালিক অ্যাসিডটা কী। দেখো, অক্সালিক অ্যাসিড হচ্ছে একটা অর্গ্যানিক অ্যাসিড। সংকেত কি? ফর্মুলা COOH COOH, দুটো অ্যাসিড গ্রুপ সঙ্গে যুক্ত আছে আর আছে দুটো জল। দিস ইজ অক্সালিক অ্যাসিড। এই অক্সালিক অ্যাসিডের সলিউশন আমাদের তৈরি করতে হবে স্ট্যান্ডার্ড সলিউশন। এখন ভালো করে লক্ষ্য করো, এই যে স্ট্যান্ডার্ড কথাটা আমি বলেছি, স্ট্যান্ডার্ড কথাটার অর্থ কী। প্রথমে বলি সলিউশন কি না। সলিউশন মানে এর মধ্যে রয়েছে সলভ্যান্ট প্লাস সলিউট। ঠিক আছে, ধরো আমি যদি বলি চিনির জলীয় দ্রবণ, তাহলে সেক্ষেত্রে সলভ্যান্টটা হবে কি না, সলভ্যান্টটা হবে জল, সলিউটটা হবে কি না, সলিউটটা হবে চিনি বা সুগার। ঠিক আছে, এখন এই যে সলিউশন, এই সলিউশনটা হয় দু ধরনের। কি? নাম্বার 1 হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন, প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন। আর নাম্বার 2 হয় সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন। প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন কোন কোন ধরনের কম্পাউন্ড তৈরি করতে পারে? যেমন অক্সালিক অ্যাসিড, তার সঙ্গে হতে পারে ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড কারা হতে পারে? সেকেন্ডারি স্ট্যান্ডার্ড যেমন HCl, NaOH, তারপরে তোমাদের হচ্ছে HCl, NaOH সঙ্গে তোমার H2SO4 এরা হতে পারে, KMnO4 এরা হতে পারে। এখন এই যে অক্সালিক অ্যাসিড সেই প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশনের মধ্যে পড়ে। প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন আমরা কাকে বলবো? আমাদের জেনে নেওয়া দরকার প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন আমরা কাকে বলি। ঠিক আছে, প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন আমরা কাকে বলি? না, প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন কারা না, যে সমস্ত কম্পাউন্ডকে আমরা প্রপারলি ওয়েট করতে পারি, তাকে সলিউশনে আনতে পারি, প্লাস সেই সলিউশনটাকে লং স্টেবল করতে পারি, লং টাইম স্টেবল করতে পারি, তাহলে সেই ধরনের কম্পাউন্ড তারাই প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন নামে পরিচিত হবে, যাদেরকে প্রপারলি আমরা ওয়েট করতে পারবো, সলিউশন বানাতে পারবো এবং সেই সলিউশনটাকে আমরা বেশ কিছু দিনের জন্য স্টেবিলিটি দিতে পারবো। সেইটাকে কি বলছি আমরা? প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন। তাহলে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন কাকে বলবো না? সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন এর ঠিক অপোজিটটা হবে। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশনটা কি না, কম্পাউন্ড, যে কম্পাউন্ডকে আমরা প্রপারলি ওয়েট করা যায় না, তাদেরকে সলিউশন ফেজে নিয়ে আসলেও তাকে তুমি লং টাইম স্টেবল করতে পারবে না।
সেই ধরনের কম্পাউন্ড যাদেরকে প্রপারলি আমরা ওয়েট করতে পারছি না, যাদেরকে আমরা প্রপারলি সলিউশন তৈরি করার পর স্টেবিলিটি দিতে পারছি না, তাদেরকে বলি আমরা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন। সেই প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশনের মধ্যে কে পড়ছে না, অক্সালিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে অক্সালিক অ্যাসিডের সলিউশন বানাতে হবে। কি সলিউশন বানাবো আমরা না, অক্সালিক অ্যাসিডের যে সলিউশনটা আমরা বানাবো এটা হচ্ছে কি না, 250 ml N/10 অক্সালিক অ্যাসিড সলিউশন। ঠিক আছে, তাহলে এর মধ্যে আমাদের জানা দরকার এই এন জিনিসটা কি। ঠিক আছে, এন জিনিসটা কি আমাদের একটু জানা দরকার। প্রথমে বলি এই এনটা হচ্ছে নরমালিটি। নরমালিটি নরমালিটি কি না, সলিউশনের কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন কনসেন্ট্রেশন মানে একটা নির্দিষ্ট পরিমাণ সলিউশনের মধ্যে কতটা পরিমাণ সলিউট ডিজলভ থাকবে তাকেই বলছি আমরা কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন টার্ম বিভিন্ন রকম হয়, নরমালিটি যেরকম হয় তেমনি মোলারিটিও হয়। মোলারিটি হয়, তোমাদের আমি পড়াবো, তোমাদের সিলেবাসে রয়েছে। মোলারিটি হয়, মোলালিটি হয় ছোট এম, ফর্মালিটি হয়, আর পার্সেন্টেজ স্ট্রেংথ হয়। পার্সেন্টেজ স্ট্রেংথ হয় যেটাকে আমরা পার্সেন্ট চিহ্ন দিয়ে চিনি। ঠিক আছে, মোলারিটি, মোলালিটি, ফর্মালিটি অ্যান্ড পার্সেন্টেজ স্ট্রেংথ, এই যে কনসেন্ট্রেশন টার্ম রয়েছে এর মধ্যে নরমালিটিটা কি? নরমালিটি হচ্ছে একটা সংখ্যা। অ্যাকচুয়ালি নরমালিটিকে সেভাবেই ডিফাইন করা যায়, নরমালিটি ইজ দ্য নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ দ্য সলিউট ডিজলভ ইন এ লিটার অফ সলিউশন। গ্রাম ইকুইভ্যালেন্ট অফ এ সলিউট, তাহলে গ্রাম ইকুইভ্যালেন্ট অফ এ সলিউট মিনস তাহলে আমাকে গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট কি সেটা আমাদের জানতে হবে। সেটা আমাদের জানার আগে আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে কি না, সেটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে অক্সালিক অ্যাসিডের মলিকুলার ওয়েটটা কত। তাই অক্সালিক অ্যাসিডের মলিকুলার ওয়েটটা কত সেটা যদি আমাদের জানতে হয় তাহলে আমাদের আগে স্ট্রাকচারটা এঁকে নিতে হবে। তাহলে স্ট্রাকচারটা কীরকম হবে না, COOH সঙ্গে দুটো জল আছে। ঠিক আছে, তো আমরা আবার চলে এসেছি অক্সালিক অ্যাসিডের স্ট্রাকচারটা আমরা দেখে নিলাম। তাহলে অক্সালিক অ্যাসিডের মধ্যে কি রয়েছে না, দুটো অ্যাসিডিক গ্রুপ রয়েছে। এটা একটা অ্যাসিডিক গ্রুপ, এটা একটা অ্যাসিডিক গ্রুপ, তার সঙ্গে ওয়াটার রয়েছে। তাহলে এর আগে প্রথমে আমরা কি দেখে নেব না, আমরা আগে দেখে নেব মলিকুলার ওয়েটটা দেখে নেব। ঠিক আছে, মলিকুলার ওয়েটটা আমরা দেখে নিই। তাহলে অক্সালিক অ্যাসিডের মলিকুলার ওয়েট কত, তাহলে মধ্যে দুটো কার্বন রয়েছে, দুটো কার্বন মানে 12 × 2 হবে, প্লাস 4টে অক্সিজেন রয়েছে, তার মানে অক্সিজেনের অ্যাটমিক ওয়েট 16 × 4 হবে, প্লাস দুটো হাইড্রোজেন রয়েছে, তার মানে হাইড্রোজেনের অ্যাটমিক ওয়েট 1, প্লাস জল রয়েছে দুটো 2 × 8। এটাকে আমরা যোগ করে ফেলবো। তাহলে 12 × 2 = 24, প্লাস 16 × 4 কি না, 16 × 4 = 64, প্লাস
দুই একে 2 প্লাস 18 দুগুণে 36। তাহলে টোটাল যদি আমরা দেখি তাহলে কত আসছে, 4 4 8, 8 2 10, 10 6 16, 6 হাতে রইল 1, 3 1 4, 4 6 4 10, 10 2 12, 126। ওকে, তাহলে আমরা মলিকুলার ওয়েটটা পেলাম কত না, মলিকুলার ওয়েটটা পেলাম 126। আমি একটু কালারটা চেঞ্জ করে নিই, তাহলে মলিকুলার ওয়েট 126। তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট কি হবে? ইকুইভ্যালেন্ট ওয়েট তোমরা জানো, ক্লাস 9 10-এ পড়ে এসছো। ইকুইভ্যালেন্ট ওয়েট যেটাকে আমরা বাংলায় বলি তুল্যাঙ্ক ভার, ইকুইভ্যালেন্ট ওয়েট সমান আমরা কি লিখতে পারি না, ইকুইভ্যালেন্ট ওয়েট সমান মলিকুলার ওয়েট of the acid by number of replaceable H plus ion। লক্ষ্য করো, অক্সালিক অ্যাসিডের দুখানা রিপ্লেসেবল H প্লাস আয়ন থাকবে, এইখানে এটা একটা, এইটা একটা। তো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে দেখতে পাবো, তাহলে কি দেখতে পাবো না, মলিকুলার ওয়েট 126/2, তার মানে এখানে পাচ্ছি কি 2 6 12, 2 3 6, তার মানে 63। 63 কি না, 63 হচ্ছে অক্সালিক অ্যাসিডের ইকুইভ্যালেন্ট ওয়েট। তাহলে অক্সালিক অ্যাসিডের যদি ইকুইভ্যালেন্ট ওয়েট 63 হয়, তাহলে আমরা কি করতে পারি না, এখান থেকেই আমরা অক্সালিক অ্যাসিডের আমরা স্ট্রেনটা বের করে নিতে পারবো, কারণ স্ট্রেনটা আমাদের জানা দরকার। এই যে নর্মালিটি আমি যেটা বললাম, নর্মালিটি যেটা একটু আগেই তোমরা দেখলে, নর্মালিটি কি না, নর্মালিটি হচ্ছে normality is the number of gram equivalent weight of the solute dissolved in a liter of a solution। মানে 1 লিটার সলিউশনের মধ্যে কোনো সাবস্ট্যান্স কতটা পর্যন্ত ডিজলভ আছে, তার কতটা পরিমাণে ডিজলভ আছে, সেই পরিমাণটাকেই বলছি আমরা কি না, তার নর্মালিটি কতটা পরিমাণ, মানে কত গ্রাম তুল্যাঙ্ক পরিমাণে ডিজলভ রয়েছে, সেটাই হচ্ছে কি না তার ইকুইভ্যালেন্ট ওয়েট বা তুল্যাঙ্ক ভার। তার মানে আমরা বলতে পারি যে আমি যদি ওয়ান নর্মাল অক্সালিক অ্যাসিড প্রিপারেশন করি, অক্সালিক অ্যাসিড প্রিপারেশন করতে চাই, তাহলে আমাদের 1 লিটার সলিউশনের মধ্যে আমরা 63 গ্রাম অক্সালিক অ্যাসিড আমাদের প্রয়োজন হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি বলি 1000 ml ওয়ান নর্মাল অক্সালিক অ্যাসিড যদি আমাদের প্রিপারেশন করতে হয়, দরকার পড়বে 63 গ্রাম অক্সালিক অ্যাসিড। তাহলে আমি যদি এখানে 250 ml করতে চাই, 250 ml, তাহলে ঐকিক নিয়ম যদি তোমরা ইউজ করো তাহলে পাবে কত না 63/1000। আর 250 ml এর জন্য পাবে, ওয়ান নর্মাল যদি বানাতে চাও তাহলে তৈরি হবে কত না 63 × 250/1000। কিন্তু আমাদের দরকার কি, আমাদের দরকার হচ্ছে 250 ml 0.1 নর্মাল অক্সালিক অ্যাসিড সলিউশন। তাহলে সেক্ষেত্রে হবে কি কত 63 × 250 × 0.1/1000,
0.1টা যদি আমরা 1/10 লিখি তাহলে নিচে আমি 10 লিখে দিতে পারি, কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে এটাকে ক্যালকুলেশন করলে তোমরা পাবে 1.575 গ্রাম। 1.575 গ্রাম। তাহলে আমরা বলতে পারি 250 ml 0.1 নর্মাল অক্সালিক অ্যাসিড এর গ্রাম ইকুইভ্যালেন্ট নিতে গেলে তার কতটা রিকোয়ারমেন্ট হবে না 1.575 গ্রাম আমাদের এই পরিমাণ অক্সালিক অ্যাসিড লাগবে যদি আমরা এই পরিমাণ স্ট্যান্ডার্ড সলিউশন তৈরি করি। ঠিক আছে, এইবার চলে আসব আমরা কিভাবে স্ট্যান্ডার্ড সলিউশনটা প্রিপারেশন করব। ঠিক আছে, যদিও আমরা ল্যাবে গিয়ে জিনিসপত্রগুলো দেখব, তবুও আমরা দেখে নেব কি কি জিনিসপত্র লাগবে। তাহলে কি কি জিনিসপত্র লাগবে না রিকোয়ার্ড সাবস্ট্যান্সের মধ্যে কি কি জিনিসপত্র লাগবে। নাম্বার 1 হচ্ছে কি ওয়েট বক্স লাগবে। ঠিক আছে, নাম্বার 2 হচ্ছে কি লাগবে কেমিক্যাল ব্যালেন্স লাগবে। 3 নম্বরে কি লাগবে, 3 নম্বরে লাগবে অক্সালিক অ্যাসিড। তারপরে লাগবে কি 4 নম্বরে বিকার লাগবে। 5 নম্বরে কি লাগবে না ভলিউমেট্রিক ফ্লাক্স। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে না আমরা ওয়েট বক্সটা দেখে নেব। ওয়েট বক্সের মধ্যে বিভিন্ন ওজন রয়েছে, সেখানে আমাদের 5:2:2:1 অনুপাতে থাকে। তোমাদের ল্যাবের এরপরে যে ল্যাবের ভিডিওটা আসবে, মানে এটির সঙ্গে যুক্ত যে ল্যাবের ভিডিওটা রয়েছে সেখানে তোমাদের ওয়েট বক্সটা দেখানো রয়েছে। সেই ওয়েট বক্সের মধ্যে বিভিন্ন ওয়েট রয়েছে, সেই ওয়েটটাকে আমাকে দেখে নিতে হবে। নেওয়ার পর আমরা কেমিক্যাল ব্যালেন্সে আসবো। কেমিক্যাল ব্যালেন্সটা দেখতে কেমন, কেমিক্যাল ব্যালেন্সটা দেখতে হচ্ছে তোমার নর্মাল দাঁড়িপাল্লার মতো, তবে দাঁড়িপাল্লার থেকে একটু আলাদা হয়। এদিকে একটা প্যান ঝোলানো থাকে, এদিকে একটা প্যান ঝোলানো থাকে, আর এদিকেও একটা প্যান ঝোলানো থাকে। তো আমরা কি করব না আমরা একটা ওয়িং বটল নেব। হ্যাঁ, এখানে একটা বড় জিনিস দরকার যেটা আমি ছেড়ে গেছি, সেটা হচ্ছে ওয়িং বটল দরকার, যেটা মেনলি দরকার পড়ে। দেখতে কেমন, এরকম করে দেখতে, সরু মুখ। আমার হাতের আঁকাটা খুব একটা ভালো নয়, তবু দেখো তোমাদের বোঝানোর জন্য এটা আমরা একটা ওয়িং বটল ইউজ করি, যার মধ্যে অক্সালিক অ্যাসিডটা ভরে রাখবো। অক্সালিক অ্যাসিডটা ভরে রেখে কি করব, সেটাকে আমরা এইদিকের যে প্যানটা রয়েছে সেই প্যানটায় বসিয়ে দেব। এখানে একটা কাঁটা রয়েছে, যে কাঁটাটা পয়েন্টারের সঙ্গে 0 দাগটা মিলিয়ে দেখবে, এবং এদিকে কি করব আমরা ওয়েটগুলো চাপাবো। তাহলে ওয়েট চাপাতে গেলে আমাদের যেটা প্রথমেই দরকার সেটা হচ্ছে কি আমাদের কতটা ওয়েট হয়েছে সেটা আমাদের জানতে হবে। সেটা কত, এই যে উপরে লেখা রয়েছে 1.575। এই পরিমাণ আমাদের ওয়েটটাকে কি করতে হবে, এই পরিমাণ ওয়েট আমরা আমাদের এই প্যানটাতে চাপিয়ে দেবো। এখানে কত চাপাবো, 1.575 গ্রাম। ঠিক আছে, এইটা আমাদের চাপিয়ে দিতে হবে। প্রথমে হচ্ছে কি করতে হবে না আমাদের আগে এই খালি ওয়িং বটলের ওয়েটটা নিয়ে নিতে হবে। খালি ওয়িং বটলের ওয়েটটা নিয়ে নেওয়া হলো। ওয়িং বটলের ওয়েটটা নিয়ে নেওয়ার পর তারপরে আমাদের কি করতে হবে না এই যে এই দিকে রয়েছে তোমার যে প্যানটা রয়েছে, এর সঙ্গে খালি ওয়িং বটল সহ তোমার হচ্ছে এই ওয়েটটাকে যোগ করতে হবে। যোগ করার পর যা ওয়েট দাঁড়াচ্ছে সেটা কি করতে হবে না সেটা এই জায়গার মধ্যে রাখতে হবে। ওয়েটটা মানে আমাদের যে ওয়েট বক্সের মধ্যে যে ওয়েট রয়েছে সেটাকে রাখতে হবে। ওকে,
আমি কি বললাম যে আমাদের যে খালি ওয়িং বটল রয়েছে, খালি ওয়িং বটল মানে এই খালি ওয়িং বটলের ওয়েটটা আমরা আগে করে নেব। করে নেওয়ার পর তার সঙ্গে এই যে 1.575 গ্রাম যে ওয়েটটা রয়েছে সেটা কিন্তু যোগ করে টোটাল যে ওয়েটটা হচ্ছে সেই ওয়েটটা এই দিকের প্যানের মধ্যে রাখবো। রাখার পর ওয়িং বটলের মধ্যে আমরা অক্সালিক অ্যাসিড দেব, দেওয়ার পর এই প্যানের মধ্যে রাখবো। রেখে এই দিকের যা ওয়েট হচ্ছে সেই ওয়েটের সঙ্গে এই ওয়েটটাকে কি করব না সমান করব। সমান করলে কি হবে না আমার তাহলে এক্সট্রা যে পরিমাণটা হলো সেই এক্সট্রা পরিমাণটা তোমার হচ্ছে এখান থেকে যেটা হলো সেটাই হচ্ছে কি 1.575 গ্রাম। এরপরে কি হবে না ওইটাকে নিয়ে আমরা করব কি না ওইটাকে নিয়ে আমরা এবার সলিউশন তৈরি করব। অ্যাকচুয়ালি আমরা একটা টেবিল করব, যেখানে যে টেবিলের মধ্যে আমরা ইনিশিয়াল ওয়েটটা দেখব, তারপরে ফাইনাল ওয়েটটা দেখব। ফাইনাল ওয়েটটার থেকে ইনিশিয়াল ওয়েটটা বাদ দিলে তোমার হচ্ছে এই পরিমাণটা আসবে, এবং এই পরিমাণটা দিয়েই আমরা করব কি না আমাদের সলিউশনটা তৈরি করব। ঠিক আছে, এবার এই যে সলিউশনটা আমরা তৈরি করলাম, তৈরি করাটা করব কীরকম করে না প্রথমে কি করতে হবে না আমাদের একটা বিকার রেডি করতে হবে। এই বিকারের মধ্যে ধরো কাঁচের বিকার, কাঁচের গ্লাসের মতো দেখতে বিকার, বিকারের মধ্যে কিছুটা জল দেব। জল দেওয়ার পর তাতে কি করব না যে অক্সালিক অ্যাসিডটা আমরা মাপলাম যার পরিমাণটা হচ্ছে 1.575 গ্রাম, সেটা কি করছে না এর মধ্যে ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর কি হবে না ঢেলে দেওয়ার পর ভালো করে গুলিয়ে নেব। গুলিয়ে নেওয়ার পর আমাদের 250 ml দরকার কি না 250 ml দরকার ভলিউমেট্রিক ফ্লাক্স। সেই 250 ml ভলিউমেট্রিক ফ্লাক্স দেখতে এরকম করে এরকম ফ্লাক্স, এর মুখের উপর একটা চিপি রয়েছে। সেই 250 ml ভলিউমেট্রিক ফ্লাক্স 250 ml ভলিউমেট্রিক ফ্লাক্স আমরা এখানে দেখবে একটা দাগ দেওয়া রয়েছে। আমরা সে কী করব এই সলিউশনটা এখানে কি করব না এটা ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর ধরো সলিউশনটা এতটা হয়েছে, এরপরে কি হবে না আমরা ডিস্টিল ওয়াটার ইউজ করব। ডিস্টিল ওয়াটার ঢেলে ওপর থেকে ডিস্টিল ওয়াটার ওয়াটার আমরা এখানে ঢালবো। ঢালার পর আস্তে 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 আপ টু দ্য মার্ক করে একদম এই মার্ক পর্যন্ত নিয়ে আসবো, যাতে পুরো ভলিউমটা কত হয় না 250 ml হয়। তারপরে ভালো করে ঝাঁকিয়ে নেব। নেওয়ার পরে যে সলিউশনটা তৈরি হবে দিস ইজ স্ট্যান্ডার্ড অক্সালিক অ্যাসিড সলিউশন। ঠিক আছে, এটাই হচ্ছে কি আমাদের তাহলে প্র্যাকটিক্যাল। তাহলে আমরা প্রথমে কি দেখব, আমাদের প্রথমে করতে হবে কি না আমাদের আগে মলিকুলার ওয়েটটা বের করে নিতে হবে। মলিকুলার ওয়েটটা আমরা যেটা বের করলাম একদম প্রথমে দেখো, মলিকুলার ওয়েটটা আমরা বের করে নিয়েছি। সেই মলিকুলার ওয়েটটা এই যে 126, এটা হচ্ছে মলিকুলার ওয়েট বের করে নিয়েছি। সেখান থেকে আমাদের ইকুইভ্যালেন্ট ওয়েটটা বের করে নিতে হলো, সেটা কত না 63। এবং সেই ইকুইভ্যালেন্ট ওয়েট পরিমাণ সাবস্ট্যান্সটাকে আমরা ধরেই আমরা 0.01 নর্মাল 0.1 নর্মাল 250 ml অক্সালিক অ্যাসিড আমাদের তৈরি করতে হবে। সেখান থেকে আমরা ঐকিক নিয়মের সাহায্যে এলাম এবং সেখান থেকে পরিমাণটা যেটা পেলাম সেটা কত, পরিমাণটা যেটা পেলাম সেটা হচ্ছে 1.575 গ্রাম। সেটা পরিমাণটা আমরা পেয়ে গেলাম। এই 1.575 গ্রামটাই আমাদের এই পরিমাণ আমাদের কি করতে হবে না আমাদের অক্সালিক অ্যাসিড নিতে হবে। আমাদের ব্যবহার করতে হবে কি সাবস্ট্যান্স, আমাদের ব্যবহার করতে হবে কি না ওয়েট বক্স ব্যবহার করতে হবে, সঙ্গে ব্যবহার করতে হবে কেমিক্যাল ব্যালেন্স, অক্সালিক অ্যাসিড লাগবে, সঙ্গে লাগবে বিকার, সঙ্গে লাগবে ভলিউমেট্রিক ফ্লাক্স, ওয়িং বটল, এবং যেটা লাগবে সব থেকে বড় জিনিস সেটা হচ্ছে ডিস্টিলড ওয়াটার। এবার কি করতে হবে, ওয়িং বটল মানে ওয়েট বক্সের মধ্যে বিভিন্ন ওয়েট রয়েছে, সেখানে 5:2:2:1 অনুপাতে সাজানো থাকে। সেখান থেকে আমরা কি করব না ওয়েটগুলো নেব। ওয়েটগুলো নেওয়ার পরে তোমার হচ্ছে আমরা প্রথমে খালি যে ওয়িং বটল রয়েছে সেই খালি ওয়িং বটলের ওয়েটটা করব। ওয়িং বটলের ওয়েটটা করার পর সেই যে ওয়েট হলো তার সঙ্গে কি করব আমরা 1.575 গ্রাম জয়েন করে দেবো, যুক্ত করে দিয়ে এখানে ওয়েটটা লাগিয়ে দেবো।
লাগিয়ে দেওয়ার পর আস্তে আস্তে কী করবো না, একটু বেশি করেই তোমার হচ্ছে অক্সালিক অ্যাসিড এখানে নেব, তারপরে আস্তে আস্তে কমিয়ে কমিয়ে দুদিকে সমান করবো, যাতে এইখানে যে পয়েন্টার কাঁটাটা রয়েছে এটা যেন সবসময় একদম মাঝখানে মিড বরাবর জিরোতে থাকে। ঠিক আছে, এইভাবেই আমাকে কিন্তু দুদিকটা সমান করতে হবে। দুদিকটা সমান হয়ে যাওয়ার পর কি করব, আমরা ওয়িং বটল থেকে যে সাবস্ট্যান্সটা রয়েছে সেটা কি করব, আমরা নিয়ে নেব, নিয়ে সেটা কি করছি না আমরা এখানে তোমার একটা বিকার নেব, বিকারের মধ্যে সেটা ঢেলে ডিস্টিল দিয়ে ভালো করে গুলিয়ে নেব, গুলিয়ে নেওয়ার পর 250 ml যে ভলিউমেট্রিক ফ্লাস্ক তার মধ্যে ঢেলে নেব। এখানে একটা ফানেল যদি ব্যবহার করতে পারো খুবই ভালো হয়, কোনো ফানেল থাকলে খুবই ভালো হয়। তো ফানেল আমরা ব্যবহার করে নেব। ফানেল ব্যবহার করে নেওয়ার পর আমরা কি করব না এখানে পুরো সলিউশনটাকে এখানে ট্রান্সফার করে নেব। ট্রান্সফার করার পর আমরা ডিস্টিল ওয়াটার এখানে ঢেলে আমরা আপ টু দ্য মার্ক, এই মার্ক পর্যন্ত আনবো। আনলে কি হবে না 250 ml সলিউশন তৈরি হয়ে যাবে, এবং সেটাই হচ্ছে স্ট্যান্ডার্ড অক্সালিক অ্যাসিড সলিউশন। এবং এইভাবেই কিন্তু আমরা অক্সালিক অ্যাসিডের স্ট্যান্ডার্ড সলিউশন তৈরি করতে পারব। ওকে, নেক্সট আমরা চলে এসেছি প্রিপারেশন অফ 250 ml N/10 K2Cr2O7 সলিউশন। ঠিক আছে, তো এই যে সলিউশনটা আমরা তৈরি করব এটাও একটা কি না প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন, এটাও একটা প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন। তো এই সলিউশনটাকে বানাতে গেলে প্রথমে আমাদের তো পটাশিয়াম ডাইক্রোমেট, এই যে পটাশিয়াম আমরা ডাইক্রোমেটটা দেখছি, এই পটাশিয়াম ডাইক্রোমেটের তোমার মলিকুলার ওয়েট তো লাগবেই। তবে এক্ষেত্রে পটাশিয়াম ডাইক্রোমেট একটা রেডক্স সাবস্ট্যান্স হওয়ার জন্য এক্ষেত্রে এর যে ইকুইভ্যালেন্ট ওয়েটটা বের করব সেটা একটু অন্যভাবে বের করতে হবে। কীভাবে বের করব আমরা, এক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ওয়েটটা যদি আমাদের বের করতে হয় তাহলে রেডক্স সাবস্ট্যান্সের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ওয়েট যেভাবে বের করতে হয় সেই ফর্মুলা যেতে হবে। আমরা অক্সালিক অ্যাসিডের ক্ষেত্রে কি দেখেছি না, আমরা অক্সালিক অ্যাসিডের ক্ষেত্রে দেখেছি যে তার যেহেতু সে অ্যাসিড সেই কারণের জন্য তাকে আমরা সেখান থেকে দুটো H+ আয়ন বেরোচ্ছিল, সেই কারণের জন্য তাকে আমরা তার যে অ্যাটমিক মলিকুলার ওয়েট ছিল সেই মলিকুলার ওয়েটকে আমরা 2 দিয়ে ভাগ করেছি। কিন্তু এক্ষেত্রে আমরা যেহেতু এটা একটা রেডক্স সাবস্ট্যান্স সেই কারণের জন্য এক্ষেত্রে আমাকে কি করতে হবে না, এক্ষেত্রে আমাকে এর যে রিয়াকশান সেই রিয়াকশানে সে কটা ইলেকট্রন গেইন বা লস করেছে সেই ইলেকট্রনের সংখ্যা দিয়ে রেডক্স সাবস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট ওয়েট আমরা বের করতে পারি। সেক্ষেত্রে দেখো আমি তোমাদের রিয়াকশানটা লিখে দিয়েছি। রিয়াকশানটাতে কি আছে না, রিয়াকশানটাতে তোমরা দেখতে পাচ্ছ যে তোমার Cr2O7 2- 14H+, তার সঙ্গে 6টা তোমার হচ্ছে কি রয়েছে না 6টা রয়েছে ইলেকট্রন, 6টা রয়েছে, এবং তার সঙ্গে কি হয়েছে 6টা ইলেকট্রন থাকার পরে সেখানে আমরা প্রোডাক্টে পেয়েছি ক্রোমিয়াম 3+ এবং 7H2O। তো এক্ষেত্রে যেহেতু 6টা ইলেকট্রন ইউজ হয়েছে সেই কারণের জন্য আমরা যে ইকুইভ্যালেন্ট ওয়েট বের করব, কার ইকুইভ্যালেন্ট ওয়েট অফ KMnO4 K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট, সেই পটাশিয়াম ডাইক্রোমেট যে ইকুইভ্যালেন্ট ওয়েট বের করব সেখানে মলিকুলার ওয়েট দেব কার মলিকুলার ওয়েট অফ K2Cr2O7 সঙ্গে দেব কি না তার নিচে আমরা 6 দিয়ে ভাগ করব, কারণ in case of redox substance the equivalent weight of an oxidant and a reductant in the molecular weight divided by the number of electron gained or lost by 1 mole of the substance। 1 মোল সাবস্ট্যান্সের ক্ষেত্রে যতগুলো ইলেকট্রন গেইন বা লস হয় সেই পরিমাণ তোমার হচ্ছে সেই সংখ্যাটা দিয়েই আমরা তার মলিকুলার ওয়েটটাকে ভাগ করলে তাহলে আমরা সেখান থেকে কি পাবো না, সেখান থেকে আমরা ওই রেডক্স সাবস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট ওয়েটটা পাবো। এখন আমরা যদি K2Cr2O7 এই K2Cr2O7 এর যদি আমরা
মলিকুলার ওয়েটটা দেখে নিই, তাহলে মলিকুলার ওয়েটটা কত হবে? পটাশিয়ামের অ্যাটমিক ওয়েট হচ্ছে কত না 39, তাহলে 2 × 39 প্লাস ক্রোমিয়ামের ক্ষেত্রে কি হবে না ক্রোমিয়ামের ক্ষেত্রে হবে 2 × ক্রোমিয়ামের অ্যাটমিক ওয়েট হচ্ছে 52 প্লাস অক্সিজেনের কত হবে না অক্সিজেনের 16, তার মানে 7 × 16 হয়ে গেল। তাহলে হয়ে গেলে কি হবে না এখান থেকে তুমি যদি যোগ করো দাঁড়াবে 294, তাহলে 294 যদি হয়ে থাকে তাহলে আমরা এখানে কি করব না আমরা নিচে একটু জায়গা করে নিই, তাহলে আমরা কি করব না আমরা লিখে নেব এখানে equivalent weight of K2Cr2O7 সমান আমরা করতে পারি কি না মলিকুলার ওয়েটটা কত দাঁড়ালো না 294 বাই যেহেতু এর রিয়াকশানে 6টা ইলেকট্রন লেগেছে 6 দিয়ে ভাগ হবে, তাহলে 6 দিয়ে যদি ভাগ হয় আলটিমেটলি দাঁড়াবে কত না তোমার 49 গ্রাম। তাহলে 49 গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েটটা কত না 49 গ্রাম। তাহলে এখান থেকেই আমরা কি করব না আমরা প্রিপারেশন করব 250 ml n/10 K2Cr2O7 স্ট্যান্ডার্ড K2Cr2O7 সলিউশন। তাহলে আমরা বলতে পারি যে আমরা একটু জায়গা করে নিই, আমরা বলতে পারি যে 1000 ml n/10 1000 ml n/10 না বলে প্রথমে আমরা বলি 1000 ml 1 নর্মাল K2Cr2O7 তৈরি করতে গেলে আমাদের লাগবে 49 গ্রাম সাবস্টেন্স। তাহলে একে যদি হয় 1 ml এর ক্ষেত্রে কত হবে না 1 ml এর ক্ষেত্রে 49/1000 হচ্ছে। তাহলে 250 ml এর ক্ষেত্রে কত হবে 250 ml 1 নর্মাল সাবস্টেন্সের ক্ষেত্রে আমার দাঁড়াবে কত না 49 × 250/1000, ঠিক আছে। আর 250 ml 0.1 নর্মাল K2Cr2O7 এর জন্য কত লাগবে না 49 × 250 × 0.1, ঠিক আছে, বাই 1000, ঠিক আছে। এই যে সাবস্টেন্সটা আমরা ইউজ করলাম, এই যে সাবস্টেন্সটা আমরা এখানে আমরা ক্যালকুলেশনে রাখলাম, এখান থেকে আমরা 250 ml 0.1 নর্মাল K2Cr2O7 এর জন্য কতটা সাবস্টেন্স লাগবে সেটা আমরা বের করে নিতে পারি। তাহলে বের করে নেব কত, এখানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কি তোমরা ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 1.225 গ্রাম 1.225 গ্রাম কি লাগবে না K2Cr2O7 আমাদের সলিড লাগবে, ঠিক আছে। এরপরে আমরা চলে আসছি, আমরা তো ওয়েটটা পেয়ে গেলাম, এবার সেমভাবে আমরা অক্সালিক অ্যাসিড যেভাবে সলিউশন প্রিপারেশন করেছিলাম একইভাবে করব। এই ক্ষেত্রে আমরা যে কেমিক্যাল ব্যালেন্সে আগের যেরকম করে ওয়েট করেছিলাম এক্ষেত্রে একটু অন্যরকমভাবে করব, যাতে তোমাদের দুটো প্রসেসই আমি ভালো করে বলে দিতে পারি। আগে অক্সালিক অ্যাসিডে তোমরা হচ্ছে ওয়েট বক্সটা দেখেছো, তো এক্ষেত্রেও সেম সাবস্টেন্সগুলো লাগবে, সেম তোমাদের যে যন্ত্রপাতিগুলো লাগার কথা সেই জিনিসপত্রগুলো সেম জিনিসপত্র লাগবে। তো কী কী লাগছে এখানে, ওয়েট বক্স লাগবে, কেমিক্যাল ব্যালেন্স লাগবে, বা ওয়িং বটল লাগবে, ভলিউমেট্রিক ফ্লাক্স লাগবে, বিকার লাগবে, K2Cr2O7 লাগবে, সঙ্গে লাগবে কি না ডিস্টিল ওয়াটার। এখন আমরা যে কেমিক্যাল ব্যালেন্সটা, আমি একটা সিম্পল কেমিক্যাল ব্যালেন্স এখানে আঁকছি, দেখো এখানে একটা কেমিক্যাল ব্যালেন্স আমি এটা তৈরি করেছি। এখানেও একটা দুদিকে দুটো প্যান রয়েছে, তো সেই দুদিকে দুটো প্যানের এখানে পয়েন্টারটা লাগানো রয়েছে। তো আমরা কি করব না আমরা হচ্ছে এখানটায় কি করব না
হ্যাঁ, তো এখানে আমরা আগে ডান দিকে কি করব না, ডান দিকে আমাদের হচ্ছে যে এটা রয়েছে তোমার কাঁচের যে বটলটা রয়েছে, যেখানে হচ্ছে উইং বটল, যেটা সেই উইং বটলের মধ্যে সাবস্ট্যান্স মানে K2Cr2O7টা এখানে রাখবো। তার মানে বটল প্লাস K2Cr2O7 এখানটায় রাখবো এবং রেখে তার টোটাল ওজনটা এখান থেকে বের করে নেব। ঠিক আছে, সাপোজ ধরে নিলাম এর ওজনটা কত হলো, না এর ওজনটা হলো W1 গ্রাম। ঠিক আছে, এবার কি করব না, আমাদের নেওয়ার কথা কতটা, না আমার নেওয়ার কথা হচ্ছে তোমার 1.225 গ্রাম। কি করব না, এই 1.225 গ্রাম এই টোটাল W1 থেকে মাইনাস করে দেবো। তাহলে W1 থেকে যদি আমি মাইনাস করে দিই 1.225 গ্রাম, 1.225 গ্রাম যদি আমরা এখান থেকে মাইনাস করে দিই, মাইনাস করে দিয়ে যে ওয়েটটা হবে সেই ওয়েটটা আমরা কি করব, আবার এই জায়গায় চাপিয়ে দেব। চাপিয়ে দেওয়ার পর এখান থেকে কি করব না, বটলের মধ্যে যে K2Cr2O7 আছে সেই K2Cr2O7 আমরা আগে একটা ভলিউমেট্রিক ফ্লাক্স রেডি করে নেব। সেই ভলিউমেট্রিক ফ্লাক্সের মুখে একটা ফানেল লাগিয়ে দেব। সেই ফানেলের মধ্যে কি করব না, আস্তে 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 সেই K2Cr2O7টাকে ট্রান্সফার করব, যতক্ষণ না এই দিকের যে ওয়েটটা, যেটা মানে আমি টোটাল W1 থেকে মাইনাস করে 1.225 মাইনাস করে, সাপোজ ধরো এটা হয়েছে W2 গ্রাম, সেই W2 গ্রামটা তোমার এখানে যতক্ষণ না দুটো সমান হচ্ছে, মানে এদিকে ট্রান্সফারের পর এই বটল সহ K2Cr2O7 আর এদিকে W2 যতক্ষণ না সমান হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এখানে ট্রান্সফার করব। তাহলে একটা সময় কি হবে না, W2 মানে এই W2 এদিকে বটল প্লাস K2Cr2O7 এর সঙ্গে সমান হবে। তাহলে বটল প্লাস K2Cr2O7 এর সঙ্গে সমান হওয়ার সঙ্গে সঙ্গে কি হবে না, আমরা বন্ধ করব। বন্ধ করলে কি হবে না, এখানের মধ্যে চলে আসবে কি না 1.225 গ্রাম, 1.225 গ্রাম কি না সাবস্টেন্স চলে আসবে। কিটা আসবে না, K2Cr2O7। তাহলে আমি দুটো পদ্ধতিতে দেখালাম। আগের পদ্ধতিতে তোমরা দেখেছিলে যে আমরা কি করছিলাম না, আমরা হচ্ছে প্রথমে খালি বটলের ওয়েট করেছিলাম। খালি বটলের ওয়েট করার পর তার মধ্যে সাবস্টেন্সটা মানে খালি বটলের ওয়েটের সঙ্গে আমরা যে পরিমাণ ওয়েটটা আমরা নেব সেটা যোগ করে টোটাল ওয়েটটাকে আমরা বাঁ দিকে তুলেছিলাম এবং ডান দিকে সেটার সঙ্গে সমান করেছিলাম। এখানে আমরা করলাম কি না, এখানে আমরা করলাম হচ্ছে তোমার বটলের এবং তার সঙ্গে সাবস্টেন্সটা নিয়ে তার ওয়েট করলাম এবং তা থেকে আমরা 1.225 গ্রামটা কমিয়ে দিয়ে সেইটা কি করলাম, সেটাই ওজনটা রাখলাম, সঙ্গে এদিকে আস্তে আস্তে ট্রান্সফার করলাম। এটাকে ট্রান্সফার মেথড বলা হয়। ট্রান্সফার করে আমরা করলাম কি না, আমরা হচ্ছে এখানে পুরো সাবস্টেন্সটা মানে K2Cr2O7টা এখানে ট্রান্সফার করে দিলাম। তো ট্রান্সফার হয়ে যাওয়ার পর তারপরে প্রসেস একই আগের মতো। আমরা কি করব না, প্রথমে এই যে একটা যে ধরো এই একটা আমরা ভলিউমেট্রিক যে ফ্লাক্স নিয়েছিলাম, সেই ভলিউমেট্রিক ফ্লাক্সের মধ্যে আমরা ডিস্টিল ওয়াটার দেবো। ডিস্টিল ওয়াটার দিয়ে ধরো এটা একটা আপ টু দ্য মার্ক ছিল, ডিস্টিল ওয়াটার দিলাম। ডিস্টিল ওয়াটার দিয়ে পুরোটা ভর্তি করলাম। ভর্তি করার পর আমরা ভালো করে সেক করে নেব। সেক করে নেওয়ার পর এটাই হবে আমার 250 ml স্ট্যান্ডার্ড N/10 N/10 K2Cr2O7 সলিউশন। ঠিক আছে, তাহলে তোমাদের সিলেবাসে যে প্রথম দুটো অক্সালিক অ্যাসিডের স্ট্যান্ডার্ড সলিউশন তৈরি করা এবং K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেটের যে সলিউশন তৈরি করা, তাহলে তোমাদের আমি দেখালাম দুটো পদ্ধতিতে দেখালাম। দুটো পদ্ধতিটা কি, লাস্টের পদ্ধতিটা আমি আরেকবার রিপিট করছি। এখানে কি করতে হবে না, অ্যাকচুয়ালি তোমাকে কি করতে হবে না, উইং বটল সঙ্গে K2Cr2O7 নিয়ে তার একটা ওয়েট করে নাও। ওয়েট করে নেওয়ার পর তুমি কি করবে না, সেই টোটাল ওয়েট থেকে তুমি যতটা পরিমাণ দরকার, যতটা পরিমাণ ট্রান্সফার করবে সেটাকে মাইনাস করে দাও। মাইনাস করে দিলে, মাইনাস করে দেওয়ার পর যে ওয়েটটা হলো সেই ওয়েটটা এখানে তুমি তুলে দাও।
তাহলে এখানে তুমি যদি তুলে দাও তাহলে কি হবে না স্বভাবতই এই দিকটা ভারী হবে। তাহলে এই দিকটা যদি ভারী হয়, আমি একটু কালারটা চেঞ্জ করি তাহলে বুঝতে পারবে, এই দিকটা ভারী হবে। তাহলে এই দিকটা যদি ভারী হয় তাহলে সঙ্গে সঙ্গে কী করবে, তুমি এদিকে আস্তে আস্তে ট্রান্সফার করবে। তাহলে একটা সময় আসবে কি না 1.225 গ্রাম K2Cr2O7 এদিকে ট্রান্সফার হয়ে গেলে তবে দেখবে এই দুটো প্যান সমান হবে এবং পয়েন্টারটা জিরো দাগের কাছে এসে দাঁড়িয়ে থাকবে। তখনই বুঝবে যে তোমার 1.225 গ্রাম ট্রান্সফার হয়ে গেছে। তাহলে সেই যখন ট্রান্সফার হয়ে গেল সঙ্গে সঙ্গে তুমি ডিস্টিল ওয়াটার অ্যাড করে আপ টু দ্য মার্ক করো। এই আপ টু দ্য মার্কে এসে একটা সময় দেখবে তোমার হচ্ছে সলিউশনটা তৈরি হয়েছে এবং এটাই হচ্ছে কি 250 ml স্ট্যান্ডার্ড N/10 K2Cr2O7 সলিউশন। আমি এখানে N/10 নিয়ে কাজ করেছি, তুমি এখানে N/20 নিতে পারো, 1N নিতে পারো, 2N নিতে পারো, যাই নিয়ে করো না কেন কোনো অসুবিধা নেই। তবে মেনলি স্ট্যান্ডার্ড সলিউশন তৈরি করতে গেলে আমরা N/10 সলিউশন নিয়েই কাজ করি, এটা মাথায় রাখবে। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব কোথায় না, এরপরে আমরা আমাদের ল্যাব সেকশানে চলে যাব। সেখানে আমরা দেখব কিভাবে আমরা সলিউশনটা প্রিপেয়ার করতে পারি। এটা তোমাদের আমি বুঝিয়ে দিলাম। এবার এখান থেকেই এই জিনিসটাই আমরা ল্যাবে পারফর্ম করে দেখব। ওকে, আমরা দেখাচ্ছি তোমাদের ওয়েট বক্স। এইটা হচ্ছে ওয়েট বক্স। এইখানে আমাদের ওয়েটগুলো থাকে, বাটখারাগুলো থাকে। কীরকম থাকে দেখো, এইটা হচ্ছে 100 গ্রাম, তারপরে আছে 50 গ্রাম, এটা 50 গ্রাম, দেখতে পাচ্ছ 50 গ্রাম। এইখানে হচ্ছে দুটো হচ্ছে 20 গ্রাম, তারপরে হচ্ছে 10, 5 গ্রাম, দুটো 2 গ্রাম, আর হচ্ছে একটা 1 গ্রাম। এইবারে মিলিগ্রামের যেগুলো আছে 500, 200 তোমার দুটো থাকবে। এবারে 100 থাকবে, তারপরে 50 থাকবে, আর দুটো 20, আর একটা 10 গ্রাম থাকবে। একটু রেখে দিচ্ছি। আর এইটা হচ্ছে আমাদেরকে বলছি কেমিক্যাল ব্যালেন্স। কেমিক্যাল ব্যালেন্স কেমিস্ট্রি ল্যাবে দুপাশে দুটো যে উইন্ডো আছে সেটা খুলবে, ফিজিক্স ল্যাবের মতন আগের দিক দিয়ে খুলবে না। এইখানে দুটো প্যান থাকে, লেফট সাইডে একটা প্যান থাকে, রাইট সাইডে একটা প্যান। হ্যালো স্টুডেন্টস, তাহলে আমরা সামনে দেখতে পাচ্ছি কেমিক্যাল ব্যালেন্স। কেমিক্যাল ব্যালেন্সে দেখো, দেখতে পাও যে দুটো প্যান রয়েছে। আমরা কি করব, বাঁ দিকের প্যানে আমরা এই ওয়িং বটলটা রাখব। এই ওয়িং বটলটার প্রথমে খালি ওয়িং বটলের ওয়েট আমাদের করতে হবে। খালি ওয়িং বটলের ওয়েটটা আমরা করব কিভাবে না, ওয়িং বটলটা আমরা রাখলাম। এরপরে আগে যে তোমরা ওয়েট বক্স দেখেছো, ওয়েট বক্স থেকে ওয়েট নিয়ে আমরা আগে এই ওয়িং বটলের ওয়েটটা করে নেব। করে নেওয়ার পর কি করব, আমরা এর মধ্যে সল্ট রাখবো। সল্ট বলতে তোমাদের সামনে দেখতে পাচ্ছ দুটো সল্ট। আজকে আমরা যে প্র্যাকটিক্যালটা করব সেটা হচ্ছে কি, স্ট্যান্ডার্ড সলিউশন তৈরি করব অক্সালিক অ্যাসিড এবং ডাইক্রোমেটের। ঠিক আছে, পটাশিয়াম ডাইক্রোমেট। সেই অক্সালিক অ্যাসিড এবং পটাশিয়াম ডাইক্রোমেটকে আমরা সেপারেটলি প্রথমে আগে ওয়িং বটলের ওয়েটটা নিয়ে নেওয়ার পর তারপরে তার মধ্যে ওয়িং বটলের মধ্যে আমরা সল্টটা রাখবো। রাখার পর সল্ট থাকা অবস্থায় ওয়িং বটলের ওয়েটটা নেব। ঠিক আছে, নেওয়ার পর তারপরে কি করব না,
তারপরে আমাদের কি করতে হবে না, ওয়িং বটলের যে ওয়েট সেটা হচ্ছে টোটাল ওয়েট থেকে যদি আমি বাদ দিই সেখান থেকে আমি সল্টের ওয়েটটা পেয়ে যাব। এই সল্টের ওয়েটটা পেয়ে গেলে সেই সল্টটাকে নিয়ে আমাদের সলিউশনে আসতে হবে। ঠিক আছে, তাহলে মেনলি আমাদের এখানে যেটা দরকার পড়ছে এটা এই প্র্যাকটিক্যালটা করার জন্য সেটা হচ্ছে কি সল্ট লাগবে। সল্টের সঙ্গে আমাদের দরকার পড়ছে কি না এই ওয়িং বটল। এটা একটা সেপারেটলি বটল এরকম যে কোনো জায়গায় আমরা করতে পারি না, এটা আমাদের কনভেনশন। আমাদের কাঁচের এইরকম বটল থাকে, এইরকম বটলেই আমাদের ব্যালেন্সের ক্ষেত্রে আমরা ইউজ করি। তোমাদের হয়তো স্ক্রিনে আমাদের পাশে ডিজিটাল ব্যালেন্স দেখতে পাচ্ছ, কিন্তু ডিজিটাল ব্যালেন্স আমরা সব জায়গায় ইউজ করতে পারি না, কারণ তোমরা এখানে ইউজ করবে কিন্তু কেমিক্যাল ব্যালেন্স। কেমিক্যাল ব্যালেন্সে আমরা কি করি না এইভাবেই আমরা ওয়েট করে থাকি। যেরকম তোমরা মার্কেটে দেখেছো যে দাঁড়িপাল্লা ইউজ হয়ে থাকে, ঠিক তেমনিভাবেই এখানে কেমিক্যাল ব্যালেন্সে আমরা কিন্তু ওয়েট করে থাকি। তো আমরা এখানে কি করব না ওয়েট তো করব, ওয়েট করার পরে আমরা সলিউশনটা তৈরি করার জায়গায় যাব। তো তোমাদের সামনে দুটো আমি সল্ট রেখেছি দেখতে পাচ্ছ, সেই দুটো সল্টে কি হচ্ছে না দুটো সল্টে সামনে যেটা সাদা রঙের দেখতে পাচ্ছ এই সল্টটা হচ্ছে কি অক্সালিক অ্যাসিড, আর যেটা খুব সুন্দর কালারের দেখতে পাচ্ছ অরেঞ্জ কালারের এটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। এই দুটোর আমরা কি করব না সলিউশন আজকে তৈরি করব, স্ট্যান্ডার্ড সলিউশন আমাদের তৈরি করতে হবে। ঠিক আছে, তো এরপরে আমরা সলিউশন প্রিপারেশন কীরকমভাবে করব সেই জায়গায় চলে যাব। ওকে, হ্যালো স্টুডেন্টস, তো আমরা চলে এসেছি আমাদের ল্যাব প্র্যাকটিক্যাল পোর্শানে। তোমাদের যেরকম আমি থিওরিতে বলেছিলাম যে আমরা কেমিক্যাল ব্যালেন্সে দুটো যে সাবস্ট্যান্স, একটা হচ্ছে অক্সালিক অ্যাসিড আর একটা হচ্ছে তোমার পটাশিয়াম ডাইক্রোমেট, এই দুটো আমরা অলরেডি ওয়িং বটলে ওয়েট করে রেখেছি। এরপর আমরা কি করব, দুটোকে সেপারেটলি আমরা সলিউশন প্রিপারেশন করব, এবং এই দুটোই হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন, এবং আমরা এটাকে বানাচ্ছি 250 ml N/10 স্ট্যান্ডার্ড সলিউশন, যেটা তোমরা থিওরিতে দেখলে সেটাকেই আমরা প্র্যাকটিক্যালে আমরা কনভার্ট করছি। কিভাবে সলিউশন বানাচ্ছি তোমরা আস্তে আস্তে পুরোটা দেখো। নেক্সট দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভলিউমেট্রিক ফ্লাক্স। এই ভলিউমেট্রিক ফ্লাক্সের যে ভেতরে যে ভলিউমটা রয়েছে সেটা হচ্ছে কি 250 ml। আমাদের উপরে একটা মার্কিং রয়েছে, স্যার একটু মার্কিংটা দেখাবেন। হ্যাঁ, মার্কিংটা দেখতে পাচ্ছ তোমরা, এখানে যে মার্কিংটা রয়েছে সেই মার্কিংটায় তোমরা হচ্ছে পর্যন্ত আমাদের জল নিতে হবে। এটা হচ্ছে আমাদের ভলিউমেট্রিক ফ্লাক্স, এবং এই ভলিউমেট্রিক ফ্লাক্সের মধ্যে আমরা যে অক্সালিক অ্যাসিডটা ওয়েট করেছি সেটাকে এখানে সলিউশন বানিয়ে আপ টু দ্য মার্ক 250 ml করব, এবং এটাই হবে আমাদের অক্সালিক অ্যাসিডের স্ট্যান্ডার্ড সলিউশন। তো আমরা প্রসিড করছি, পরপর তোমরা দেখো। আমরা ভলিউমেট্রিক ফ্লাক্সটা ওপেন করলাম, ভালো করে ওটাকে ডিস্টিল ওয়াটার দিয়ে ধুয়ে নিতে হবে। এরপরে আমরা ফানেলটা ভেতরে ঢোকালাম, এরপরে আমরা একটু ডিস্টিল ওয়াটার ভেতরে দিয়ে দিচ্ছি। এই ডিস্টিল ওয়াটারের এই বটলটাকে আমরা বলি ওয়াশ বটল। এর মধ্যে ডিস্টিল ওয়াটার থাকে, তোমরা কখনোই কিন্তু এই বটলের মধ্যে এমনি ট্যাপ ওয়াটার রাখবে না, এটা ফর ডিস্টিল ওয়াটারের জন্য আমরা ইউজ করে থাকি। এরপরে এটা দেখতে পাচ্ছ তোমরা যে যে সল্টটা আমরা অক্সালিক অ্যাসিড, সেই অক্সালিক অ্যাসিডের আমরা ওয়েট করেছি, সেই ওয়েটটা আমরা ভেতরে ঢেলে দিচ্ছি আস্তে আস্তে। তোমরা থিওরিতে অলরেডি তোমাদের দেখিয়েছি, আস্তে আস্তে স্যার ভেতরে ঢালছেন। আমরা জল দিয়ে দিলাম, ওয়িং বটলের মধ্যেও যেটুকুটা ছিল সেটুকুটা জলের মধ্যে ট্রান্সফার হয়ে গেল। আমরা ভালো করে সেক করে নেব, সেক করে নিলে ভেতরে অক্সালিক অ্যাসিডটা পুরোটাই জলের সঙ্গে ডিজলভ হয়ে যাবে। স্যার পুরোটা পারফর্ম করে দেখাচ্ছেন, তোমাদের ল্যাবের স্যার। সেক করছি আমরা। ভালো করে ইউনিফর্মলি চেক করতে হবে যাতে ভেতরে বা নিচে কিছু পড়ে না থাকে, তাহলে কিন্তু আমাদের কনসেন্ট্রেশনের প্রবলেম চলে আসবে। তো
তোমরা আস্তে আস্তে কি করবে, জল ঢালবে, তারপরে সেক করবে, জল ঢালবে, সেক করবে, কিন্তু এমনভাবে জল ঢালবে না যাতে স্যার যখন যে তোমাদের মার্কিংটা দেখিয়েছিল মাউথের কাছে, যে মার্কিংটা রয়েছিল সেই মার্কিংটা থেকে যেন বেশি না হয়ে যায়। স্যার আর একটু জল নিয়ে নিচ্ছেন। তাহলে আমরা বানিয়ে ফেলেছি 250 ml N/10 অক্সালিক অ্যাসিড সলিউশন। মার্কিং পর্যন্ত আমরা জল দিতে পারবো, তার বেশি দিতে পারবো না, তাহলে কি হবে 250 ml এর তুলনায় বেশি হয়ে যাবে, এটা কিন্তু মাথায় রাখবে। দেখতে পাচ্ছ ওয়াটার লেভেলটা তোমরা জাস্ট মুখের কাছে রয়েছে, যেখানটায় তোমার মার্কিংটা রয়েছে সেই জায়গায় রয়েছে। অতএব এভাবেই আমরা আস্তে আস্তে জল ঢেলে মেকআপ করব, মেকআপ করে যে সলিউশনটা পাবো, দিস ইজ দ্য 250 ml N/10 স্ট্যান্ডার্ড অক্সালিক অ্যাসিড সলিউশন। এরপরে আমরা চলে যাব কোথায় না, আমরা ডাইক্রোমেট সলিউশন প্রিপারেশনে চলে যাব। আমরা তাহলে এরপরে চলে এসেছি 250 ml N/10 পটাশিয়াম ডাইক্রোমেট সলিউশন। ডাইক্রোমেট সলিউশনটা একটু অন্যরকমভাবে করব। অ্যাকচুয়ালি আমরা ডাইক্রোমেট একইভাবেই করা যায়, কিন্তু এক্ষেত্রে আমরা করব কি না, ওয়িং বোতলের মধ্যে যে ডাইক্রোমেট সলিউশনটা স্যারের হাতে দেখতে পাচ্ছ অরেঞ্জ কালারের রয়েছে, ওটাকে আমরা কি করব, আগে বিকারে ঢেলে নেব। বিকারে ঢেলে নিয়ে ভালো করে কি করব, গুলিয়ে ফেলবো। গোলানোর পর ভালো করে মিক্সিং করে ফেলবো। মিক্সিং করার পর আমরা আমাদের এই দিকে আরেকটা আমরা 250 ml 250 ml ভলিউমেট্রিক ফ্লাক্স রেডি করে রেখেছি, তার মধ্যে ঢেলে আগের মতো অক্সালিক অ্যাসিডের মতো আপ টু দ্য মার্ক করব। করার পরে তখন তৈরি হবে 250 ml N/10 অক্সালিক অ্যাসিড সলিউশন। ঠিক আছে, তাহলে আমরা স্টার্ট করছি। দেখো স্যার ঢালছেন, আগে থেকেই আমরা বিকারে জল দিয়ে রেখেছিলাম, পুরোটাই ঢেলে দিলেন। এরপরে ওয়িং বটলের মধ্যে একটু জল নেবেন, একটু জল নিয়ে দেখবেন, ওয়িং বটলের মধ্যে একটু জল নিয়ে কালারটা দেখো খুব সুন্দর, আমাদের ল্যাবে থাকা সল্টগুলোর মধ্যে খুব সুন্দর দেখতে অরেঞ্জ কালারের, অরেঞ্জ কালারের হচ্ছে সল্ট পটাশিয়াম ডাইক্রোমেট প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন। স্যার গোলাচ্ছেন, সলিউশন প্রিপারেশন করছি। আমরা অলরেডি চলে এসেছি, দেখতে পাচ্ছ আমরা ভলিউমেট্রিক ফ্লাক্সকে আপ টু দ্য মার্ক করে তৈরি হয়েছে 250 ml 250 ml। তোমরা দেখতে পাচ্ছ 250 ml N/10 স্ট্যান্ডার্ড ডাইক্রোমেট পটাশিয়াম ডাইক্রোমেট সলিউশন K2Cr2O7 সলিউশন। তো একইভাবে আমরা অক্সালিক অ্যাসিডের সঙ্গে বানালাম, অক্সালিক অ্যাসিড আলাদাভাবে বানালাম, পটাশিয়াম ডাইক্রোমেট আলাদাভাবে বানালাম। তোমাদের কিভাবে বানানো হলো তার পুরো প্রসিডিওর তোমরা যেটা খাতায় লিখবে সেটা তোমাদের গুগল ক্লাসরুমে স্যার তোমাদের দিয়ে দেবেন, এবং কিভাবে কি টেবিলগুলো তোমরা খাতায় ইন্ট্রোডিউস করবে সেটাও তোমাদের স্যার টেবিল ফরমেশনে দিয়ে দেবেন। তাহলে আমরা দুটো সলিউশন দেখলাম, তোমরা দেখতে পাচ্ছ। তাহলে স্যারের যেটা ক্লিয়ার সলিউশন রয়েছে সেটা হচ্ছে 250 ml N/10 অক্সালিক অ্যাসিড সলিউশন, আর অরেঞ্জ কালারের সলিউশনটা হচ্ছে 250 ml N/10 পটাশিয়াম ডাইক্রোমেট সলিউশন। এই দুটো সলিউশন আমরা কি করব না, আমরা আমাদের ল্যাব প্র্যাকটিক্যালের সময় যখন তোমরা ফিজিক্যালি কলেজে প্রেজেন্ট থাকবে তখন আমরা এটা বানানোটা তোমাদের সামনেই দেখাবো। এখন আপাতত তোমাদের ভিডিও ফরম্যাটে এটা রিপ্রেজেন্ট করলাম। ওকে, থ্যাংক ইউ।